নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, বাংলাদেশের নির্বাচন কি সত্যিই হবে, নাকি এই নির্বাচন বানচাল করার চেষ্টা হচ্ছে এবং সেই কারণেই আগেভাগে ভারত এবং শেখ হাসিনাকে অভিযুক্ত করার একটা প্লট তৈরি করা হচ্ছে বাংলাদেশে। এইটাই আজকে আমার ভিডিওর বিষয়। আপনারা তো ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা, তাকে রবিবার, বাংলাদেশে সেটা কাজের দিন, রবিবার দিন তাকে ঢাকার বিদেশ মন্ত্রকে ডেকে কতগুলি ব্যাপারে বাংলাদেশ সরকার উষ্মা প্রকাশ করেছে এবং প্রতিবাদ করেছে। তার মধ্যে অন্যতম বিষয় বা যে অভিযোগ তারা করেছে সেটি হচ্ছে যে শেখ হাসিনা নাকি দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং তিনি এবার তার নাকি উদ্দেশ্য যে বাংলাদেশের যে নির্বাচন হতে যাচ্ছে, অর্থাৎ আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে উস্কানি দিচ্ছেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের উস্কানি দিচ্ছেন। এটা হচ্ছে বাংলাদেশের সরকারের অভিযোগ। এই অভিযোগ ভারতের হাই কমিশনারকে বলা হয়েছে। এছাড়া সেই সঙ্গে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, যাদের দুজনকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে, তাদেরকে একটা নিয়ম মাফিক প্রত্যর্পণের দাবিও পেশ করা হয়েছে। কিন্তু মূল যে বিষয়টি গতকালের আলোচনায় বাংলাদেশ সরকার উত্থাপন করেছে সেটি হচ্ছে যে বাংলাদেশের ভোট বানচাল করার চেষ্টা করছেন শেখ হাসিনা ভারতে বসে। ভারত সরকার যেন এই ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে এবং একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন, একজন কট্টরপন্থী ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন, সেই ঘটনায় তাকে যারা হামলা করেছে সেই হামলাকারীরা যাতে ভারতে আশ্রয় না পায়, এই ব্যাপারেও ভারত সরকারকে সতর্ক থাকার জন্য ঢাকার তরফে বলা হয়েছে। এখন এমনিতে সাধারণভাবে মনে হবে যে এটা খুব একটা সাদামাটা বিষয়, কিন্তু আমার মনে হয় যে এটা মোটেই সাদামাটা বিষয় নয়। বাংলাদেশ সরকার তাদের একটা কোনো পরিকল্পনা নিয়েই এই গোটা জিনিসটা করেছে, যে কারণে ভারত সরকারও কালক্ষেপ না করে তারা সঙ্গে সঙ্গে এই ঘটনাতে, অর্থাৎ বাংলাদেশ সরকারের যে অভিযোগ, সেই অভিযোগের জবাব দিয়েছে। ভারতে রবিবার দিনটি সরকারি অফিস কাছারি বন্ধ থাকে, তবে হ্যাঁ, বিদেশ মন্ত্রক 24x7 365 ডেজ খোলা থাকে। গুরুত্বপূর্ণ বিষয় হলেই তারা প্রতিক্রিয়া দেয়। গতকাল সন্ধ্যেবেলা ভারত একেবারে পত্রপাঠ এই অভিযোগগুলি খারিজ করেছে। এখন বাংলাদেশে কি হচ্ছে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা ঠিক কথা যে নির্বাচনের দিনও ঘোষণা হয়ে গিয়েছে এবং তারেক জিয়া তিনিও ঘোষণা করে দিয়েছেন, তার দল ঘোষণা করে দিয়েছে যে 25 ডিসেম্বর তারেক জিয়া স্বদেশ প্রত্যাবর্তন, অর্থাৎ তিনি দেশে ফিরে আসবেন। সেই 2008-এ তিনি দেশ ছেড়েছিলেন, লন্ডনে রাজনৈতিক নির্বাসনে ছিলেন, তিনি দেশে ফিরে আসছেন এবং বিএনপি বলেছে যে ওই দিন, অর্থাৎ 25 ডিসেম্বর একটা জনগর্জন বাংলাদেশে হবে, ঢাকায় হবে। হাজার হাজার মানুষ তারেক জিয়াকে স্বাগত জানাতে সেদিন উপস্থিত হবেন। এই সব কিছুই বলা হয়েছে। এর ঠিক পরে পরেই যেটা দেখা গেল যে একেবারে প্রকাশ্য দিবালোকে এই ব্যক্তি গুলিবিদ্ধ হলেন, যিনি অভ্যুত্থানের সময়তে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। স্বভাবতই সরকার তাকে নিয়ে খুবই বিচলিত এবং তাকে আজকে, অর্থাৎ সোমবার, তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ছুটে গিয়েছে সিঙ্গাপুরে। তার মানে পরিস্থিতি গুরুতর। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। তা আমরা এই জন্যে বারে বারে বলি যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই দ্রুত আরোগ্য কামনা করি। কিন্তু পরিস্থিতিটা কি সেটা কিন্তু এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কিন্তু মোটেই নির্বাচনের জন্য খুব উপযোগী নয়। এবং আপনারা সকলে জানেন যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি একজন প্রাক্তন সেনা অফিসার, অবসরপ্রাপ্ত সেনা অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি বলেছেন যে যখন মনোনয়নপত্র পেশ হয়ে যাবে, অর্থাৎ প্রার্থীরা যখন মনোনয়নপত্র পেশ করবেন, তখন তাদেরকে নিরাপত্তা তো দেওয়া হবেই, এই সঙ্গে প্রার্থীরা চাইলে তারা টেম্পোরারিলি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাবেন, অর্থাৎ তারা নিজেরা নিজেদের অস্ত্র কিনে নিতে পারবেন। এবং আমরা তো জানি যে 300 আসনে ভোট হবে, ফলে
খুব কম করেও যদি ধরা যায় তাহলেও মানে 4 জন করে যদি প্রার্থী থাকে তাহলেও অন্তত আপনার মানে একটা বিপুল সংখ্যক মানুষ প্রার্থী হবেন। এত মানুষকে অস্ত্র দেওয়া এবং এত মানুষের জন্য নিরাপত্তা ব্যবস্থা করা, এই গোটা জিনিসটা কিন্তু খুব সহজ বিষয় নয়। এবং যে পরিস্থিতিতে যেভাবে এই হত্যাকাণ্ড সম্পন্ন হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে অস্ত্র এই ব্যাপারটা এখন মানে হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে। এবং গত 16ই মাস অন্তর্বর্তী সরকারের সময়তে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটা থেকে কিন্তু বোঝা যায় যে দেশে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার সেটা এখনো বাংলাদেশে নেই। একে তো আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না, সেটা একটা বড় রাজনৈতিক প্রশ্ন যে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন হচ্ছে। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি সম্পূর্ণ প্রশাসনিক প্রশ্ন। সেই প্রশাসনিক প্রশ্নটি হচ্ছে যে আদৌ কি নির্বাচন হওয়ার মতন পরিস্থিতি আছে। আমি যতদূর যা কথাবার্তা বলে বুঝতে পারছি যে সরকার তারাও কিন্তু এই ব্যাপারে নিশ্চিত নন। অর্থাৎ নির্বাচন কমিশন, আপনারা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ অন্তত বিশেষ করে সকলেই জানেন যে মুখ্য নির্বাচন কমিশনার তিনি খুব উদ্বেগ প্রকাশ করেছেন এই ঢাকায় এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটিকে কেন্দ্র করে, এবং তিনিও সরকারের সঙ্গে আলাপ আলোচনা করছেন। সকলেই খুব উদ্বিগ্ন যে ভোট ঘোষণার ঠিক পরে পরেই এবং তারেক জিয়া দেশে আসছেন এর ঠিক পরে পরেই যেভাবে এই ঘটনাটি ঘটেছে, এটা একটা বড় পরিকল্পনার খুব ক্ষুদ্র সংস্করণ, এইটা তারা মনে করছেন। অর্থাৎ বাংলাদেশ সরকার, তার বিভিন্ন বাহিনী এবং নির্বাচন কমিশন তারা মনে করছে যে এই ঘটনাটি মোটেই ছোট ঘটনা নয়, বড় পরিকল্পনার একটা মহড়া এই ঘটনাটি। অর্থাৎ এমন ঘটনা আগামী কয়েক মাস ঘটতেই থাকবে নির্বাচন পর্যন্ত। ফলে নির্বাচনটি শেষ পর্যন্ত করা সম্ভব হবে কিনা এই বিষয়টা নিয়ে সংশয় খোদ সরকারের অন্দরে আছে, নির্বাচন কমিশনের মধ্যে আছে, এবং যারা নির্বাচন করে পাগল করে দিয়েছেন এবং যারা মনে করছেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর তারা সরকার গড়বেন, তাদের নেতা প্রধানমন্ত্রী হবেন, তারা সকলেই কিন্তু খুব দুশ্চিন্তায় আছেন যে নির্বাচনটি শেষ পর্যন্ত হবে কিনা। এখন এই রকম যখন একটা পরিস্থিতি যে নির্বাচনটি শেষ পর্যন্ত হবে কিনা এই নিয়ে যখন সংশয়, তখন ব্যর্থতার দায় তাদের উপর যে আসবে, যদি সত্যি নির্বাচনটি সংগঠিত করা না যায় তাহলে তাদের ওপর যে ব্যর্থতার দায়টা আসবে এইটা তারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন। ফলে তারা প্রথম থেকেই একেবারে গোড়া থেকেই নিশানা করা শুরু করেছেন যে কাদের ওপর দায় চাপাবেন। বাংলাদেশে তো গত 16 মাসে দায় চাপানোর জন্য দুটি মানে বিষয় আছে, একজন ব্যক্তি শেখ হাসিনা এবং তার দল, আরেকটা হচ্ছে এই প্রতিবেশী রাষ্ট্র ভারত। অর্থাৎ যা কিছু হোক না কেন, একটু বেশি বাতাস বইলেও বলা হয় যে এটা ভারতের চক্রান্ত, ভারতের বাতাস বাংলাদেশের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কখনো নদীতে জলস্তর একটু বেড়ে গেলেই বলা হয় যে ভারতের পানি এসে বা নদী ভাসিয়ে দিচ্ছে। এগুলো তো আমরা হরবকত দেখেই আসছি। এছাড়া যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রেই কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কোনো ভূমিকা আছে, এই বিষয়টি বারে বারেই কিন্তু প্রশাসনের তরফে আনা হয়। এবং একটা শব্দ তো চালু করে দেওয়া হয়েছে, সমার্থক করে দেওয়া হয়েছে যে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শক্তি বা স্বৈরাচারী শক্তি। এগুলো আমরা জানি যে রাজনীতির এই শব্দগুলি এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কেই ব্যবহার করা হচ্ছে। এখন এই যে পরিস্থিতি, অর্থাৎ নির্বাচন হবে কিনা এই নিয়ে যখন একটা সংশয়, তখন কার ওপর দোষ চাপানো হবে সেই প্রক্রিয়াটাও শুরু হয়েছে। যে কারণে গতকাল হাই কমিশনারকে ডাকা হয়েছিল, ডেপুটি হাই কমিশনার নয়। এবং আপনারা এটা মনে রাখবেন যে গত 16 মাসে 5 বার বাংলাদেশ সরকার 5 বার ঢাকায় ভারতের হাই কমিশনারকে তলব করেছে, 5 বার। এটা মোটেই খুব স্বাভাবিক বিষয় নয়, এবং বোঝাই যাচ্ছে যে পায়ে পা দিয়ে ঝগড়া করা বা একটা ঝগড়ার বার্তা দেওয়া, তার জন্যই ঢাকার তরফে এই জিনিসগুলি করা হচ্ছে যে পান থেকে চুন খসলেই ভারতের ওপরে দায় চাপানো, শেখ হাসিনার ওপর দায় চাপানো, এবং রাষ্ট্রদূতকে তলব করে হাই কমিশনারকে তলব করে এমন একটা পরিস্থিতি তৈরি করা
যে গোটা বিষয়টার পেছনে ভারত ষড়যন্ত্রী, শেখ হাসিনা ষড়যন্ত্রী এবং দিল্লিতে বসে তিনি বাংলাদেশকে খণ্ডবিখণ্ড করার চেষ্টা করছেন। এইটা হয়ে গেছে একটা কর্মসূচি, যে কোনো বিষয় ক্ষেত্রে এটা কর্মসূচি। শেখ হাসিনা যে কথাগুলি বলছেন, তিনি একজন রাজনীতিবিদ, তিনি রাজনৈতিক কথা বলছেন, রাজনীতির কথা বলতে গিয়ে কখনো তিনি উত্তেজিত হচ্ছেন, কখনো তিনি কৌশলে অনেক কথা বলছেন, এগুলো তো রাজনীতির বিষয় এবং ভারতে তার রাজনীতির এই বক্তব্যগুলি পেশ করার কোনো বাধাও নেই। সোশ্যাল মিডিয়া ফ্রি। ভারত সরকার ইতিমধ্যে বাংলাদেশ সরকারকে জানিয়েও দিয়েছে যে শেখ হাসিনার কণ্ঠরোধ করা, শেখ হাসিনার মুখে ডিকোপ্লাস চেপে দেওয়ার কোনো বাসনা নয়াদিল্লির কর্তাদের নেই। তার কারণ উনি ফেসবুক ব্যবহার করছেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, এই অধিকার ভারতে যারা আছেন তাদের সকলেরই আছে। ফলে ভারত সরকার আর এমনও কোনো কথা তিনি বলছেন না যেটা কোনো আন্তর্জাতিক মহল মনে করতে পারে যে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের সার্বভৌমত্ব, অখণ্ডতাকে বিঘ্নিত করার কোনো কথা বলছেন। শেখ হাসিনার বিরুদ্ধে এই অভিযোগ করাটা তার মানে হচ্ছে কিন্তু ভারতকে কাঠগড়ায় তোলা। অর্থাৎ ভারতে তিনি যেহেতু অবস্থান করছেন এবং বারে বারে বলা হচ্ছে যে এই গোটা তিনি ভারতে বসে ষড়যন্ত্রটি করছেন, এই কথাটা কূটনীতিতে কিন্তু অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ যে ভারতে বসে উনি ষড়যন্ত্র করছেন এবং বাংলাদেশকে খণ্ডবিখণ্ড করার চেষ্টা করছেন, গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করছেন, নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন। অভিযোগগুলি মোটেই সাধারণ অভিযোগ নয় এবং যখন শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলি করা হচ্ছে তখন বোঝাই যাচ্ছে যে আসলে নিশানা হচ্ছে ভারত সরকার, ভারতের জনগণ। স্বভাবতই এই বিষয়টিকে বাংলাদেশের মানুষকেও বুঝতে হবে যে কেন ভারতের মানে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনারকে ডেকে ঘন ঘন বাংলাদেশ সরকার পান থেকে চুন খসলেই অভিযোগ করছে। আমার নিজের যে ধারণা সেটা আপনাদের কাছে পেশ করলাম যে নির্বাচন নিয়ে এখনো সংশয় আছে। তার কারণ আগামী কয়েকদিন আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাবে কেউ জানে না। যেভাবে এই আক্রমণের ঘটনাটি ঘটেছে এবং এখনো প্রকৃত হত্যাকারীর চেষ্টা, যিনি হত্যার চেষ্টা করেছিলেন তাকে এখনো কিন্তু বাংলাদেশের এজেন্সিগুলো গ্রেপ্তার করতে পারেনি। যদিও বাংলাদেশের এজেন্সিগুলো একথাও জানিয়েছে যে তিনি দেশত্যাগ করেছেন এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই, ভারতে তিনি চলে এসেছেন এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই। তা সত্ত্বেও ভারত সরকার বলেছে যে বাংলাদেশের জনগণের ক্ষতি হয় এমন কোনো কাজ ভারতের ভূখণ্ড থেকে হতে দেওয়া হবে না। অর্থাৎ এই খুনির চেষ্টায় যিনি জড়িত সে যদি সীমান্ত পেরিয়ে ভারতে আসে, ভারত সরকার তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তার করার চেষ্টা করবে এবং তাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণ করবে। এই কথাটি ভারত সরকারের তরফে কিন্তু গতকাল স্পষ্ট করেই বলা হয়েছে। কিন্তু সেই সঙ্গে ভারত সরকারের তরফে যে কথাটি স্পষ্ট করে অস্বীকার করা হয়েছে যে এই যে অভিযোগগুলি করা হচ্ছে যে শেখ হাসিনা এখানে বসে ষড়যন্ত্র করছেন, এই অভিযোগটি কিন্তু ভারত সরকার মানছে না। এবং তার মানে এই ভারত সরকারের বক্তব্যের মধ্যে দুটি বিষয় আছে। এক, ভারত সরকার এই অভিযোগটি মানছেন না এবং ভারত সরকার একই সঙ্গে এটাও মনে করছে যে শেখ হাসিনা যা বলছেন সেটা কোনো মতেই বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে তিনি বলছেন না, তিনি বলছেন তার রাষ্ট্রে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে, যেটা যে কোনো নাগরিকের, দেশেই থাকুন আর বিদেশেই থাকুন, যে কোনো নাগরিকের সেটা একটা মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার। এবং শেখ হাসিনা একজন রাজনীতিবিদ, 5 বারের সাবেক প্রধানমন্ত্রী, তিনি একটা দলের প্রায় 40-42 বছরের সভাপতি। ফলে তিনি তো রাজনীতির কথা বলবেনই, এটাও ভারত সরকারের বিবেচনায় আছে। ফলে আমি যেটা বলতে চাইছি, সংক্ষিপ্ত করি, সমাপ্ত করি, যে নির্বাচন হবে কিনা এটা কিন্তু এখনো প্রশ্ন আছে এবং তারেক জিয়া দেশে ফেরার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এই নিয়ে সংশ্লিষ্ট সব মহলের মধ্যেই উৎকণ্ঠা, উদ্বেগ এসব কিছু আছে। ফলে দায়, অর্থাৎ যদি নির্বাচনটা নাই করা যায় তাহলে দায় কাউকে নিতে হবে। বোঝাই যাচ্ছে দায় বাংলাদেশের কেউ নেবেন না, দায় চাপানো হবে শেখ হাসিনা এবং ভারত সরকারের ওপর। বাংলাদেশের সাধারণ নাগরিক, রাজনীতি সচেতন, গণতন্ত্র প্রিয় নাগরিকেরা আশা করি এই বিষয়টি তাদের বিবেচনায়, তাদের পর্যবেক্ষণে রাখবেন। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।